জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল রাখার চেষ্টা করছে, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে দলীয় নেতাকর্মীদের সেনাবাহিনীর কাছে যাওয়ার নির্দেশনা আওয়ামী লীগের। আরও থাকছে 10 লাখ কোটি টাকার বিদেশি ঋণ রেখে গেছে শেখ হাসিনা সরকার। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আরও জানিয়ে দেব সালমান এফ রহমান ও আনিসুল হক আবারও 5 দিনের রিমান্ডে। এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তারের পর হসপিটালে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল রাখার চেষ্টা করছে। শেখ হাসিনার শাসনামলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলে অভিযোগ। লক্ষ্য একটাই, বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে। 170 মিলিয়ন জনসংখ্যার দেশটির হাতে রয়েছে মাত্র 8টি মিগ 29টি ফাইটার জেট, যা প্রমাণ করে হাসিনার আমলে স্পষ্টই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছে। অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024-এর মতে পাকিস্তানের মিলিটারি বাহিনী বিশ্ব র্যাঙ্কিংয়ে 9 নম্বরে রয়েছে। বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী উল্লেখযোগ্যভাবে শক্তিশালী। তাদের হাতে রয়েছে JF-17, 25টি J-10C ফাইটার জেট, জিম্বাবুয়েকে 12 MFI 17 সুপার মোশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ করার জন্য পাকিস্তান আরেকটি বহু মিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে। এখানেই শেষ নয়, পাকিস্তান বিমান বাহিনীতে প্রায় 65,000 পূর্ণকালীন কর্মী রয়েছে এবং তারা বর্তমানে 883টি উড়োজাহাজ পরিচালনা করে। চীন পাকিস্তান বিমান বাহিনীকে J-31 ফাইটার অফার করেছে। পাকিস্তানের অস্ত্র সম্ভারে রয়েছে তুরস্কের অত্যাধুনিক বন্দুকও। এখানে আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, মুসলিম বিশ্বে একমাত্র পাকিস্তানের হাতেই রয়েছে পারমাণবিক শক্তি। নিজের নিরাপত্তার স্বার্থে ভারত সবসময় চেয়ে এসেছে বাংলাদেশের মিলিটারি বাহিনী দুর্বল হয়েই থাকুক, আর তাই সামরিক বিভাগে বরাদ্দ না বাড়িয়ে ভারতকে সাহায্য করে এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত জানে যদি বাংলাদেশের মিলিটারি বাহিনী শক্তিশালী হতে শুরু করে তাহলে এই অঞ্চলে ভারসাম্য নষ্ট হতে পারে। হাসিনার পতনের পর বাংলাদেশের এখন মূল লক্ষ্য হওয়া উচিত দেশের অর্থনৈতিক এবং সামরিক খাতকে শক্তিশালী করা। পাকিস্তানের থেকে সামরিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ নিজেদের মিলিটারি বাহিনীকে শক্তিশালী এবং উন্নত করতে পারে, যে সহায়তা তারা ভারতের থেকে পায়নি। যে কোনো বিদেশি শক্তির বিপরীতে বিশেষ করে ভারতকে টেক্কা দিতে পাকিস্তান বাংলাদেশ অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ার অঞ্চলে একটি নতুন শক্তি হিসেবে উদ্ভূত হতে পারে। হাসিনা মুক্ত বাংলাদেশ এখন নিজেদের সামরিক সম্ভারকে সাজাতে মনোনিবেশ করেছে, যেখানে ভারতের ছায়া থাকবে না। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, তাই বাংলাদেশ কারো হাতের পুতুল হয়ে থাকার দরকার নেই। আগামী দিনে পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে, বিশেষ করে ভারতকে চাপে রেখে। সবশেষে বলতে হয়, বাংলাদেশের সামরিক স্তরে ভারতের নাক গলানোর দিন শেষ। দলীয় নেতাকর্মীদের সেনাবাহিনীর কাছে যাওয়ার নির্দেশনা আওয়ামী লীগের। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর হামলা সহ নানা অভিযোগ নিয়ে থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাধারণ ডায়েরি নিচ্ছে না অভিযোগ আওয়ামী লীগের। তাই নেতাকর্মীদের সদ্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়া সেনাবাহিনীর কাছে যাওয়ার নির্দেশনা দিয়েছে দলটি। ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে এক পোস্টে এমন নির্দেশনা দেয়া হয়। যৌথ বাহিনী অভিযানের মধ্যেই মঙ্গলবার রাতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে আগামী 60 দিন সেনাবাহিনীর কাছে বিচারিক ক্ষমতা থাকবে বলে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন জারি হওয়ার পরই সেনাবাহিনীর দ্বারস্থ হতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিল আওয়ামী লীগ। ফেসবুক পোস্টে বলা হয়েছে, আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও করতে দেয়া হয়নি। যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে,
তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়ার বিকল্প নেই। এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত সবাই পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ সন্ত্রাসীদের নাম উল্লেখ করে জমা দিন। সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে, সকল অপরাধী লুটেরা সন্ত্রাসীদের তারা আইনের আওতায় আনবে। এর আগে ফেসবুক পেজে এক পোস্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে থানায় মামলা বা সাধারণ ডায়েরি করার নির্দেশনা দেওয়া হয়েছিল। গত 5 আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এ খবর গণমাধ্যমের প্রকাশের পর থেকে দলটির অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন। শেখ হাসিনা সরকারের পতনের পরই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়, ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়, দলটির নেতাকর্মীদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের খবর এসেছে। 10 লাখ কোটি টাকার বিদেশি ঋণ রেখে গেছে শেখ হাসিনা সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে 10 লাখ কোটি টাকার বিদেশি ঋণ রেখে গেছে শেখ হাসিনা সরকার। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জুন শেষে দেশ বিদেশে ঋণের মোট পরিমাণ 103.79 বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রতি ডলার 120 টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ দাঁড়ায় 12,45,478 কোটি টাকা। এর মধ্যে 83.21 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 9,98,580 কোটি টাকা সরকারের নেওয়া। এতে সরকারের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও সরকারি সংস্থার ঋণ রয়েছে। বাকি ঋণের দায় বেসরকারি খাতের। অর্থনীতিবিদদের মতে, বেশি হারে সুদ ও কঠিন শর্তে নেওয়া এসব ঋণ সরকারি সংস্থাগুলোর দেয়া পণ্য ও সেবার মূল্য বাড়িয়ে দিচ্ছে। 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই সময় অর্থাৎ 2008 থেকে 2009 সাল শেষে সরকারের বিদেশি ঋণ ছিল 50.36 বিলিয়ন ডলার। অর্থাৎ গত 15 বছর 8 মাসের ব্যবধানে দেশি বিদেশি ঋণ বেড়েছে 53.42 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে চলতি বছরের মার্চ মাস শেষে সরকার ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল 99.30 বিলিয়ন ডলার। অর্থাৎ 3 মাসেই প্রায় 4.48 বিলিয়ন ডলার বিদেশি ঋণ নেয় বিগত সরকার। বিশ্লেষকদের মতে, সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থা না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সবসময় স্বাগত জানান অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। গত 15 বছরে অনেক বিদেশি ঋণ নেওয়া হয়েছে, তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাছবিচারহীনভাবে, যা সরকারের দায় দেনা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। অর্থনীতিবিদরা বলেছেন, করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী আর্থিক সংকট তৈরি হওয়ার পর মার্কিন সুদের হার বেড়ে যায়। এর প্রভাবে বিদেশি ঋণের সুদের হার বেড়ে যায়। পাশাপাশি দেশের টাকার বড় ধরনের অবমূল্যায়নের ফলে বিপাকে পড়ে বেসরকারি খাতের বিদেশি ঋণ নেওয়া ব্যবসায়ীরা। এজন্য বিদেশি ঋণ নেওয়ার চেয়ে পরিশোধে মনোযোগী হয় তারা। কিন্তু ডলারের দর স্থিতিশীল হওয়া ও দেশে ঋণের সুদের হার বাড়তে থাকায় বিদ্যমান পরিস্থিতির মধ্যে ফের বিদেশি ঋণ নিতে শুরু করেছে ব্যবসায়ীরা। প্রসঙ্গত 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত শেখ হাসিনা সরকার যে মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে কিংবা বাস্তবায়ন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য পদ্মা বহুমুখী সেতু, ঢাকা মেট্রো রেল, ঢাকা শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। মূলত এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়েই বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 100 বিলিয়ন ডলার।